আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের আর অস্তিত্ব থাকবে না বলছে সার্জিস। এরপর জানিয়ে দিব ধানমন্ডি ৩২ নম্বরে যেতে বাধা, মারধর। আরো জানিয়ে দিব নেতৃত্ব চলে গেলেন, আমাদের কি হবে প্রশ্ন ছাত্রলীগ নেতার। এবং জানিয়ে দিব কুমিল্লায় বঙ্গবন্ধুর ভাঙা মোরালের সামনে বিএনপির নেতা কর্মীদের অবস্থান। সর্বশেষ জানিয়ে দিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশটা ঠিক হলেও আমরা চিরতরে পঙ্গু হয়ে গেলাম। ভুক্তভোগীদের বেশিরভাগ দরিদ্র পরিবারের অর্থ কষ্টে ভুগছেন অনেকেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে তাদের আর অস্তিত্ব থাকবে না বলছে সার্জিস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাল্টা অভ্যুত্থান ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। আজ বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সার্জিস এমন হুঁশিয়ারি দেন। আর এর আগে বেলা 11:15টার দিকে সার্জিসের নেতৃত্বে মিছিল নিয়ে শাহবাগে আসেন একদল শিক্ষার্থী। তারা শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। মিনিট পাঁচেক শাহবাগ মোড়ে অবস্থান করে মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন। 15ই আগস্ট ঘিরে পাল্টা অভ্যুত্থানের সম্ভাবনা ঠেকাতে ঢাকা রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন সার্জিস। সাংবাদিকদের সার্জিস বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আমার রাস্তায় নামার প্রয়োজন ছিল না, কিন্তু কুচক্রী মহল ফ্যাসিবাদের দোসররা তাদের কুচক্র এখনো শেষ করেনি। দেশ ও দেশের বাইরে থেকে তারা বিভিন্ন অপচেষ্টা করার চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের আবারও রাস্তায় নেমে আসতে হয়েছে। আমরা চাই না আমাদের রাস্তায় নামার কারণে আমাদের একজন ভাই বোনেরও সমস্যা হোক, কিন্তু দেশ যখন সংকটে পড়ে যায় তখন কষ্ট হলেও আমাদের রাস্তায় নামতে হয়, কারণ দেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। 15ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ থেকে শুরু করে স্বৈরাচারের দোসররা একটা পাল্টা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে। বিভিন্ন মহল থেকে এমন খবর পাচ্ছেন উল্লেখ করে সার্জিস বলেন, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, পাল্টা অভ্যুত্থান ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। যে অস্তিত্ব নিয়ে 100 বছর পরে হলেও তারা বাংলাদেশে এসে দাঁড়াতে পারবে। তাদের সাবধান করে দিতে চাই, এদেশ নিয়ে আর কোনো ছেলে খেলা করবেন না। ছাত্র জনতা মিলে এদেশকে যেদিকে যাওয়া প্রয়োজন সেদিকে নিয়ে যাবে। এর জন্য যা করা দরকার, যা প্রয়োজন আমরা তাই করব। ধানমন্ডি ৩২ নম্বরে যেতে বাধা, মারধর। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বর সড়কে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। আশেপাশের এলাকায় কাউকে মারধর করতে দেখা গেছে। আজ বৃহস্পতিবার সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত এই চিত্র দেখা যায়। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশেপাশের এলাকায় অনেক মানুষ লাঠি, বাঁশ, পাইপ নিয়ে অবস্থান করছেন। সরজমিন দেখা যায় এই এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কোথায় যাচ্ছেন, কেন এসেছেন তা জানতে চাওয়া হচ্ছে। এমনকি পরিচয়পত্র, মুঠোফোন দেখা দেওয়া হচ্ছে। ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই এলাকায় কখনো কাউকে কাউকে ধাওয়া দিতে দেখা গেছে, জটলা পাকিয়ে কাউকে মারধর করতেও দেখা গেছে। ধানমন্ডি ৩২ নম্বর সড়ক সংলগ্ন ট্রাফিক মোড়ে ভাঙচুর করা একটি গাড়ি পড়ে থাকতে দেখা যায়। এলাকাটিতে অবস্থানকারী 4 ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, তারা গতকাল বুধবার রাত থেকে এখানে এসেছেন। তারা কাউকে স্মৃতি জাদুঘরের দিকে যেতে দিচ্ছেন না। 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী 1975 সালের এই দিনে একদল বিপদগামী সেনা সদস্য ধানমন্ডি ৩২ নম্বর সড়কের এই বাড়িতেই বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবার হত্যা করেন। আওয়ামী লীগ সরকারের গত প্রায় 15 বছরের শাসনকালে প্রতি বছর 15ই আগস্ট বহু মানুষ ধানমন্ডি ৩২ নম্বরে আসতেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এদিন ৩২ নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়। আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা 15ই আগস্টে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করতে পারেন এমন খবর পেয়েছেন বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, কেউ এ ধরনের কোনো চেষ্টা করলে প্রতিহত করা হবে। আজ সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তারা।
নেতৃত্ব চলে গেলেন, আমাদের কি হবে, প্রশ্ন ছাত্রলীগ নেতার। শেখ হাসিনা পরিবারকে বিদেশে নিরাপদে রেখে নিজে দেশ ছেড়ে ভারত পালিয়ে যায় গত 5ই আগস্ট। এ সংবাদ প্রকাশের পর দেশ ছেড়েছেন নেতাকর্মী। কেউ পালানোর চেষ্টা করলেও শেষ মুহূর্তে পারেনি, রয়েছেন আত্মগোপনে। তোদের নেত্রী পালিয়ে গেছে, তুই সরে যা এখনই। সোমবার বিকেলে তার মোবাইলে এক বন্ধু এভাবেই সাবধান করে দিয়েছিল নারায়ণগঞ্জের 2500 এলাকার বাসিন্দা এক স্থানীয় ছাত্রলীগ নেতাকে। তিনি তখন বাড়ি থেকে সামান্য দূরে বাজারে গিয়েছিলেন। তার জানা ছিল না যে তাদের নেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। নাম প্রকাশ না করতে চাওয়া ওই ছাত্রলীগ নেতার মতো আরো অনেক আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে চলে এসেছেন বা আসার চেষ্টা করছেন। এমন অনেক আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা। দেশে থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বললে তারা জানান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন নিজের প্রাণ সংশয় হতে পারে এই ভেবে, কিন্তু তিনি এটা ভাবলেন না যে এরপরে হাজার হাজার নেতাকর্মীর কি হবে। তারা বলেন, আমাদের পাসপোর্ট ভিসা আছে কিনা, আমাদের উপরে হামলা হলে কিভাবে বাঁচবো, সে কথা তো ভাবা উচিত ছিল নেত্রীর। ছাত্রলীগ নেতারা বলেন, একটু যদি আজ পেতাম যে কি হতে চলেছে সোমবার দুপুরের পরে, তাহলে এইভাবে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হতো না, সময় থাকতেই ভারতে চলে যেতে পারতাম। কুমিল্লায় বঙ্গবন্ধুর ভাঙা মোরালের সামনে বিএনপির নেতাকর্মীদের অবস্থান। কুমিল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার কোনো কর্মসূচি পালিত হয়নি। এদিকে আজ সকালে শহরের নগর শিশু উদ্যানে বঙ্গবন্ধুর ভাঙা মোরালের সামনে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। তারা জানান, শোক পালনের নামে নৈরাজ্য না হয় সেই জন্য তারা বঙ্গবন্ধুর মোরাল পাহারা দিচ্ছেন। দেশব্যাপী ছাত্র জনতার বিপুল আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ এখন নেতৃত্ব শূন্য। 1975 সালের এই দিনে একদল বিপথগামী সেনা সদস্য বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবার হত্যা করে। এবার পরিবর্তিত পরিস্থিতিতে বঙ্গবন্ধুর মৃত্যু দিবস পালিত হচ্ছে। কুমিল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না, তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। আজ সকাল 9টায় কুমিল্লার নগরের রামঘাট এলাকায় গিয়ে দেখা যায় মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন। এছাড়া নগরের নজরুল এভিনিউ মডার্ন স্কুলের সামনে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। নগরের কান্দির পাড়ে বেলা 11টায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান করছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা। তিনি জানান, শোকের নামে যেন কেউ নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য বিএনপি নেতাকর্মীরা কান্দির পাড়ে অবস্থান নিয়েছেন। এছাড়া নগরীর 27 ওয়ার্ডেও অবস্থান করছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিনভর নেতাকর্মীরা টাউন হলে অবস্থান করবেন। এদিকে নগর উদ্যানের ভাঙা ও পুড়ে যাওয়া বঙ্গবন্ধুর মোরালের সামনে নেতাকর্মীদের নিয়ে ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী। তিনি জানান, নগরের যেসব জায়গায় বঙ্গবন্ধুর মোরাল রয়েছে সেখানেও নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এই কর্মসূচি সম্পর্কে বলেন, অনেকেই লুকিয়ে এসে মোমবাতি প্রজ্বালন কিংবা ফুলের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে নানান কথা রটাবে, সেজন্য তাদের এই সুযোগ দেওয়া হয়নি। তবে দলীয় নেতা কর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, কেউ ফুল দিতে এলে তার সঙ্গে যেন দুর্ব্যবহার করা না হয়, তাদের বুঝিয়ে শুনিয়ে যেন বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশটা ঠিক হলেও আমরা চিরতরে পঙ্গু হয়ে গেলাম। ভুক্তভোগীদের বেশিরভাগ দরিদ্র পরিবারের অর্থকষ্টে ভুগছেন অনেকেই। 20 জুলাই সন্ধ্যায় নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় সংঘর্ষের মাঝে পড়ে পায়ে গুলিবিদ্ধ হন সেলুন কর্মী রাকিব হোসেন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান ভর্তি করা হয়। বুলেট বিদ্ধ ক্ষত স্থানে পচন ধরায় চিকিৎসকরা রাকিবের বাম উরুর নিচ থেকে কেটে ফেলেছেন, কিন্তু 19 বছর বয়সী রাকিব পাহারানোর কষ্ট কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বুধবার দুপুরে এই প্রতিবেদক রাকিবের বিছানার পাশে গিয়ে পরিস্থিতি জানতে চাইলে হু হু করে কেঁদে ওঠে। তিনি বলতে থাকেন, আমি আর কখনোই নিজ পায়ে ভর করে হাঁটতে পারবো না স্যার, সারা জীবন পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকতে হবে। একটু দাঁড়াতে চাইলেও অন্যের সহায়তা আর ক্রাসের উপর ভরসা করতে হবে। দেশের সবকিছু ঠিক হয়ে গেলেও আমি তো পরাধীন হয়ে গেলাম স্যার। এ সময় পাশে বসা
দশার রাকিবের মা রিনা বেগম আঁচলে চোখের পানি লুকিয়ে ছেলেকে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করতে থাকেন। তিনি যুগান্তরকে জানান, গতকালও ওটিতে নিয়ে কাটা জায়গায় নতুন করে সেলাই দিয়েছে, এখন ডিউটি ডাক্তার ছুটি দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। ডাক্তাররা বলছেন অপারেশনের পর তারা রোগীকে ভর্তি রাখে না, এরপরও থাকতে চাইলে কাটা জায়গা ইনফেকশন হলে পায়ের আরো অংশ কেটে ফেলতে হতে পারে, তখন চিকিৎসকরা দায় নেবেন না। রিনা বেগম আরো বলেন, রাকিবের বাবার ছোট্ট একটি মুদি দোকানের আয়ে পুরো সংসার চলে। ঘটনার পর এখন পর্যন্ত 13 ব্যাগ রক্ত লাগছে, গতকালও 1 ব্যাগ দিয়েছি। ছেলে এখনো বসতে পারে না, শরীরে শক্তি পায় না, পায়খানা প্রস্রাব পর্যন্ত বিছানায় করে। এখান থেকে বের করে দিলে কোন হাসপাতালে নেব, ইনফেকশন হলে কোথায় যাব, চিকিৎসার টাকা কোথায় পাবো, সে চিন্তায় ঘুম আসছে না। আমার পা হারানোর বিনিময়ে দেশটা বেঁচে গেছে। পঙ্গু হাসপাতালের ক্যাজুয়ালিটি 2-এর জি 14 নম্বর বিছানায় বাম হাঁটুর উপর থেকে কাটা পা নিয়ে কাতরাতে দেখা যায় 27 বছরের যুবক জাকির শিকদারকে। জানতে চাইলে তিনি বলেন, গুলশানে একটি কাপড়ের শোরুমে কাজ করতেন, থাকতেন বাড্ডায়। 18 জুলাই রাত 9টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়ে পুলিশ। ওই সময় আন্দোলনকারীদের সঙ্গে দৌড় দিলে বাম পায়ে গুলিবিদ্ধ হন স্থানীয়রা। বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক ব্যান্ডেজ বেঁধে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে পঙ্গু হাসপাতালে পাঠালে চিকিৎসকরা জানান, বুলেটের আঘাতে পায়ের হাড় ভেঙে গেছে। ভর্তির 3 দিনের মাথায় পা কেটে ফেলতে হয়েছে। এখন পর্যন্ত 70,000 টাকার মতো খরচ হয়েছে। জাকির জানান, তার বাবা মারা গেছেন 2007 সালে। 5 ভাই বোনের মধ্যে বড় 2 ভাই বিয়ে করে আলাদা হয়েছেন। ছোট ভাই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, বোন স্কুল পড়ে। 4 সদস্যের পরিবারের তিনি একমাত্র উপার্জনক্ষম ছিলেন। আমার পা হারানোর বিনিময়ে দেশটা বেঁচে গেছে, এটা সবচেয়ে বড় পাওয়া, তবে চিরতরে পঙ্গু হয়ে গেলাম। জাকিরের মা হনুফা বেগম বলেন, পরিবারের একমাত্র আয় যার মাধ্যমে হয়, ছেলে এখন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে। একটা পা নেই, বেশি পড়াশোনা জানা নেই, নেই জমি জমাও। ছেলের সামান্য বেতনই একমাত্র ভরসা ছিল। এখন যতদিন বাঁচে পরদিন মানুষের মতো অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে। আমার ছেলের এই অবস্থা যারা করেছে তাদের বিচার চাই। তিনি বলেন, এখন কেমনে ঘর ভাড়া দেব, কিভাবে খাবো কি, একদিকে নিজের সমস্যা, অন্যদিকে ছেলের এমন পরিণতি, আমরা কিভাবে বাঁচবো।